প্রতিহিংসা বশত অনেকেই অনেক ধরনের খারাপ কাজ কিন্তু করে বসে। হয়তো অনেক সময় দেখা যায় যে মানুষটি কাজটা করছে সে হয়তো অতটাও খারাপ মানুষ নয়, কিন্তু মুহূর্তের হিংসে রাগ থেকে সে নিজেকে কন্ট্রোল করতে পারে না এবং সে এমন একটা কাজ করে বসে যেই কাজের ফল কিন্তু শুধু তাকে নয়, তার সন্তান সন্ততিকেও কিন্তু ভোগ করতে হয়। আর এরকম ঘটনা হয়তো আপনারাও কখনো কখনো আপনাদের ফ্যামিলিতে বা পরিচিতদের মধ্যে শুনে থাকবেন। আজকে আমি একটা আংটি চুরি নিয়ে একটা ঘটনা বলবো, যে ঘটনাটা এতটাই প্যাথেটিক যে সেই আংটি চুরিকে কেন্দ্র করে সেই বিষয়টা যে কতখানি মর্মান্তিক পর্যায়ে চলে গেছিল সেটাই আপনারা আজকের এই সত্যি ঘটনাটায় জানবেন। তো আমি সকলকে রিকোয়েস্ট করব, কেউ কোথাও যাবেন না, প্রত্যেকে আপনারা পুরো ঘটনাটা প্রথম থেকে শেষ অবধি শুনুন। এটুকু বলতে পারি আপনাদের এই ঘটনাটা ভীষণ ভালো লাগবে এবং এই ঘটনা থেকে আপনারা অনেকেই হয়তো অনেক কিছু এমন কিছু জানতে পারবেন, এমন কিছু শিখতে পারবেন যেটা হয়তো আপনাদের জীবনে খুব কাজে লাগবে। তো আমাদের চ্যানেলের সাথে থাকুন, পাশে থাকুন। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে যে ঘটনাগুলো বলা হয় সেগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এরকম কিছু ঘটে থাকে তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের ডেসক্রিপশানে যেতে হবে, দেখবেন সেখানে আমার ইমেল আইডি মেনশন আছে। তো সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা আমাদের কাছে কিন্তু অনায়াসেই পৌঁছে দিতে পারেন। আর একটা রিকোয়েস্ট করবো, যদি সম্ভব হয় কাইন্ডলি আপনারা আমাদের চ্যানেলের ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন, কারণ আমরা এই চ্যানেল আর 5টা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলোই বলে থাকি। তাই আমি মনে করি এই ঘটনাগুলো যদি আরও অনেক অনেক মানুষ শুনতে পারেন, তারা সেগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। তার ফলে তারা অনেক বেশি সতর্ক, সজাগ হতে পারবে। তো চলুন বন্ধুরা, আমি আজকের ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করা শুরু করছি। এখন আমি যে ঘটনাটা আপনাদের সামনে বলতে চলেছি সেই ঘটনাটা মহুয়া আমাকে লিখে পাঠিয়েছে। ও ঘটনাটা লিখেছে এবং বলেছে যেন আমি নিজের মতো করে গুছিয়ে আপনাদের সকলের সামনে ঘটনাটা পরিবেশন করি। তো অবশ্যই আমি সেই চেষ্টা করছি। কিন্তু ঘটনা শুরু করার আগে একটা কথা আমি বলে নিই, যেটা ও ইমেলে রিকোয়েস্ট করেছে, যে ওদের ফ্যামিলিটা একটা ওয়েল নোন ফ্যামিলি বর্ধমানের। তো ওদেরকে অনেকেই চেনে, অনেকেই জানে। তো সেই জন্য ওদের বাড়ির আমি এক্স্যাক্ট লোকেশনটা বলছি না, শুধু এটুকু বলছি বর্ধমানের একটা জমিদার, আগে ওদের বাড়ির লোক জমিদার ছিল, তো সেই জমিদার বাড়িরই একটা ঘটনা। এবং এই ঘটনাটা কিন্তু জমিদার বাড়ির ঘটনা বলে ভাববেন না যে খুব পুরনো ঘটনা। এটা কিন্তু মহুয়ার নিজের ঠাকুমা, ওর ঠাকুমা যে ছিলেন সেই জেনারেশনের ঘটনা। তো প্রথমে আমি কিছু কথা ঘটনা সম্পর্কে বলে নিই, তাহলে আপনাদেরও ঘটনাটা বুঝতে সুবিধা হবে, আমারও কিন্তু আপনাদেরকে ঘটনাটা তাহলে বোঝাতে সুবিধা হবে। মহুয়ার দাদুর বাড়ি, অর্থাৎ ওর দাদু ঠাকুমার, এনাদের বাড়ি হচ্ছে বর্ধমানের একটা গ্রামে। এবং একটা সময় ছিল যখন ওই গ্রামের তথা আরও আশেপাশে 2-3টে গ্রামের মধ্যে সব থেকে বড়লোক ফ্যামিলি ছিল কিন্তু ওর ঠাকুমার ফ্যামিলি। ওর ঠাকুমা ছিল ওই বাড়ির ছোট বউ। তো সে যখন এই বাড়িতে বিয়ে হয়ে আসে, তো সে একদমই মানে খুবই সাধারণ একটা গরিব বাড়ি থেকেই বিলং করতো এবং ওই বাড়িতে আরও 2টো বউ ছিল। মানে ইনি, মহুয়ার ঠাকুমা ছিল ছোট বউ, তার আগে ছিল মেজ বউ, আর তার আগে বড় বউ। এবার বাকি যে 2টো বউ ছিল সেই বউ দুটো কিন্তু মানে এরা যেমন জমিদার তেমনি ওরাও কিন্তু বেশ বড়লোক বাড়ি থেকে বিলং করত। কিন্তু মহুয়ার ঠাকুমা খুবই গরিব বাড়ির একটি মেয়ে এবং দেখতে উনি অপূর্ব সুন্দরী ছিলেন এবং গৃহকর্মেও উনি ভীষণ পটু ছিলেন, খুব নিপুণ ওনার হাতের কাজ ছিল, সেটা রান্না হোক, সেলাই হোক। তো এই সব কিছু দেখেই কিন্তু মানে ওনাকে পছন্দ করা হয় এবং সেই জমিদার বাড়িতে বিয়ে করিয়ে নিয়ে আসা হয়। এবার এই যে জমিদার বাড়ির কথা আমি বলছি, এই জমিদার বাড়ি কিন্তু অন্যান্য আরও যে আমরা গল্পে বা এমনি রিয়ালিটিতেও আমরা যেগুলো শুনেছি সেরকম জমিদার বাড়ি কিন্তু এটা ছিল না। মহুয়ার ঠাকুমার যিনি শাশুড়ি ছিলেন তিনি বলুন বা বাড়ির আরও সেই সময় যারা বড়রা ছিলেন তারা কিন্তু অত্যন্ত কালচার্ড এবং অত্যন্ত শিক্ষিত ব্যক্তি ছিলেন। এবং জমিদার বলতে যেরকম মানে দিনের বেলা বা
বিভিন্ন মানুষের উপরে অনেক সময় আমরা শুনে থাকি অনেক জমিদার খুব অত্যাচারী ছিল, সেরকম একেবারেই নয়। হ্যাঁ, তাদের প্রচুর জমি জায়গা ছিল, গ্রামের মানুষজনকে ওনারা জমি ধার হিসেবে দিতেন, তারা চাষ করতো, কিন্তু ওই নাচ গান এই সমস্ত বিষয় কিন্তু ওদের মধ্যে একদমই ছিল না। ওনাদের যে ফ্যামিলিটা ছিল সেখানে বলা হতো যে বাচ্চাদের পড়াশোনা শেখাও, হাতের কাজ শেখাও, এবং খুবই একটা ভালো কালচার্ড ফ্যামিলি বলতে যেরকম বোঝায় সেরকম ছিল ওদের বাড়িটা। এবার এই যে ঠাকুমা, মানে মহুয়ার যিনি ঠাকুমা, সে যখন বিয়ে হয়ে বাড়িতে আসে, সে কিন্তু শুধুমাত্রই অক্ষর জ্ঞানটুকু তার ছিল। সে মানে গরিব বাড়ির মেয়ে, সেভাবে পড়াশুনোও করতে পারেনি। তো তখন এই মহুয়ার ঠাকুমাকে তার শ্বশুর মশাই কিন্তু বাড়িতে একজন শিক্ষিকাকে দিয়ে পড়াতেন, এবং তাকে কিন্তু যথেষ্ট পড়াশুনো শিখিয়ে তাকেও মানে যথেষ্ট সে পাণ্ডিত্য অর্জন করছে, মানে বিভিন্ন রকমের পড়াশুনো, শুধুমাত্র একাডেমিক পড়াশুনো নয়, তাকে রামায়ণ পড়ানো, মহাভারত পড়ানো, বিভিন্ন ধরনের ধার্মিক গ্রন্থ পড়ানো, এগুলো কিন্তু করতো। এইভাবে কিন্তু আস্তে আস্তে, যেহেতু তখনকার দিনে খুব ছোট বয়সে বিয়ে হতো, আর ওর ঠাকুমার আরও ছোট বয়সে বিয়ে হয়েছিল, ফলে আস্তে আস্তে সে মানে ওই জমিদার বাড়িতে বিয়ে হয়ে এসে সেও আস্তে আস্তে পড়াশুনো শিখছে, সেও আস্তে আস্তে বড় হচ্ছে, সংসারে কাজকর্ম করছে, এবং সে ওই ছোট বয়স থেকে কিন্তু খুব ভালো রান্না সেলাই এগুলো করতে পারত। এবার যেটা বিষয় হলো যে বাকি যে দুই বউ ছিল তারাও ভালোই ছিল, ভালো রান্না বান্না করতো, সবই ঠিক ছিল, কিন্তু ব্যাপার হচ্ছে যে মানে সব কিছু ঠিকঠাক করলেও এই ছোট বউকে এত সুন্দর দেখতে, এত ভালো কাজ, এবং যে কাজটা করতো না খুব মন থেকে কাজটা করতো, ঠিক আছে? তো ফলে যেটা হলো যে সবার খুব অল্প দিনের ভিতরেই সে ভালো করে পড়াশুনো শিখে গেল, সমস্ত ধর্মগ্রন্থ বিষয়ে সে পাণ্ডিত্য অর্জন করলো, অঙ্ক খুব ভালো করতো। তো পরিবারের সবাই না ওই ছোটো বউকে ভীষণ ভালোবাসতে লাগলো, মানে অন্য দুই বউকে তো ভালোবাসতোই, কিন্তু এই ছোটো বউকে যেন সবাই ভীষণ ভালোবাসে। আর এত সুন্দর তাকে দেখতে ছিল, তার কথাবার্তা এত মিষ্টি, মনে হতো যেন মুখ থেকে মুক্ত ঝরছে, এত সুন্দর করে সে কথা বলতে পারতো, মানে ন্যাচারালি তার, মানে সে কিন্তু খুব মানে এটাকে ঢং করে কথা বলতো তা নয়, সে সবসময় এভাবেই কথা বলতো, তার স্বভাবটা ভীষণ মিষ্টি ছিল। এবং দেখবেন একটা মানুষ যদি খুব মিষ্টি স্বভাবের হয়, মিষ্টি করে কথা বলে, মানুষ কিন্তু মানে মানুষের মনে কিন্তু সেই জিনিসটা ছুঁয়ে যায়। তো ওর ঠাকুমার ক্ষেত্রেও কিন্তু সেটাই হয়েছিল। এবারে প্রথম দিকে বাকি যে দুই বউ ছিল তারা ব্যাপারটাকে খুব স্বাভাবিকভাবে নিলেও আস্তে আস্তে তারা বুঝতে পারে যে সংসারে মানে বাকি বউদের তুলনায় ছোট বউয়ের দাম আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। সবার মুখে ছোট বউয়ের নাম, ছোট বউয়ের সুখ্যাতি, আর সব দিক থেকে মানে তাকে হয়তো একটা জিনিস একবার কেউ দেখিয়ে দিচ্ছে, সে সেই জিনিসটা পরের দিন খুব সুন্দরভাবে নিপুণভাবে করছে। এদিকে বড় বউ আর মেজ বউ তারা সেভাবে সেটা করতে পারছে না। মানে কোনো একটা বাড়িতে পুজো হবে, দুই বউ হয়তো একটু রাগ হয়েছে, একটু হয়তো অভিমান হয়েছে, দুই বউ বলছে যে আমাদের কাজ আছে, আমরা বাপের বাড়ি যাব। তো করার মধ্যে ছোট বউ, এবার ওরা ভেবেছিল যে ছোট বউ যখন একা থাকবে তো সে হয়তো কাজগুলো ঠিকমতো করতে পারবে না, কিন্তু তারা যখন বাপের বাড়ি থেকে সেই সময়টা কাজ মানে কাটিয়ে এসেছে, এবং এসে যখন শুনছে যে পুরো পুজোর দায়িত্ব ছোট বউ একা সামলেছে, পুরো রান্না করেছে, ভোগ বানিয়েছে, ঠাকুর সাজিয়েছে, মানে সবই সুন্দর হাসি মুখে সে করে ফেলেছে, এগুলো শোনার পর না তাদের খুব রাগ হলো যে বাবা, আমরা এত মানে যুক্তি করে ছোট বউকে যাতে ওটু কোণঠাসা হয়, কারণ ওর বয়সও কম, তোরা কেউ ভাবতে পারেনি যে ছোট বউ এত সুন্দরভাবে কাজটা করবে। এবার এইটা নিয়ে কিন্তু পরিবারের মধ্যে, বিশেষত বড় বউ এবং মেজ বউয়ের মধ্যে একটা চাপা রাগ বলুন বা একটা চাপা মানে ষড়যন্ত্র বলুন হতে লাগলো যে কেন ওকে সবাই এত বেশি ভালোবাসছে, আমরা তো এতদিন ধরে মানে ওর থেকে আগে আমরা বিয়ে হয়ে এসেছি। এবং এই মানে মহুয়ার যিনি ঠাকুমা, তো তাকে শুধুমাত্র বাড়ির লোকই যে খুব ভালোবাসতো তা কিন্তু নয়, মানে তার স্বামীও তাকে খুব ভালোবাসতেন। এবং মাঝে মধ্যেই মানে তিন ভাই ছিল, এবং তিন ভাইয়ের জমিদারি আলাদা আলাদা দিকগুলো ছিল, তারা তিনজনের তিন রকম দিক তারা দেখাশোনা করতো, তিনজনেরই ব্যবসাপত্র ভালোই চলছিল, আর জমিদারি তো ছিলই, কিন্তু ছোট বউয়ের যে স্বামী আর কি, সে জমিদারির যে দিকগুলো দেখতো বা ব্যবসার যে দিকগুলো দেখতো সেটা একেবারে ফুলে ফেঁপে উঠতো। আর সেই সময় মানে হয়তো সে তার যে আর কি আন্ডারে যে ব্যবসাগুলো রয়েছে সেটা থেকে হয়তো অনেক লাভ এসেছে। তো তখন কি হতো, ওই ওনার যে শ্বশুরমশাই ছিলেন ওই ঠাকুমার,
তিনি তার ছেলেকে বলতো যে তোর বউ না খুব ভালো, খুব লক্ষ্মীমন্ত মেয়ে, একটা কাজ কর, তুই ওর জন্য একটা গয়না গড়িয়ে দে। হুম। এবং এমনিতেই তার স্বামীও খুব ভালো ছিল, তাকে গয়না গড়িয়ে দিত, ভালো ভালো শাড়ি দিত, বাকিদের বরেরাও দিত, কিন্তু ওরটা একটু বেশিই দিত। তো এগুলো দেখে না ওদের মনের মধ্যে মাঝে মধ্যে খুব হিংসে হতো। কিন্তু ওরা যে ওই দুই বউ যে খারাপ ছিল তা কিন্তু নয়, তারাও সংসারে মিলেমিশে রয়েছে, কাজকর্ম করছে, কিন্তু কখনো কখনো তাদের না একটু খারাপ লাগতো আর কি, হিংসে পেতো একটু, যে কেন সবাই সবাই সবসময় ছোট বউ করে। তো এইভাবেই আস্তে আস্তে মানে সব কিছু মানে দিন সংসার এগোতে লাগলো। এদিকে ছোট বউয়েরও ছেলে মেয়ে হলো, সব কিছু মানে স্বামী সংসার সব কিছু নিয়ে একদম খুব ভালো আর কি একটা সাংসারিক জীবন চলছে। এবার এই অবধি যা যা ঘটনা ঘটলো সেগুলো কিন্তু সব স্বাভাবিক, এটা হতেই পারে। কিন্তু এর পরে যে বিষয়গুলো হওয়া শুরু হলো সেটা কিন্তু ব্যাপারটাকে সম্পূর্ণ অন্যদিকে মোড় ঘুরিয়ে দিল। কীরকম আমি বলি, ওর ঠাকুমার আমলে, মানে তার তো তখনও শ্বশুর শাশুড়ি বেঁচে আছেন, তো সেই শ্বশুরমশাইয়ের জমিদারি আর কি যখন চলছে, তো সেইখানে একজন মানে অন্য জায়গার বাইরে, সে বর্ধমানেরও নয়, সে অন্য জায়গার, সে মানে সেখানকার একটা আর কি জমিদার এসে বেশ কিছু জমি জায়গা কেনা শুরু করে। তো সেটা কিনতেই পারে কেউ, কিন্তু সমস্যা যেটা হয় সেটা হচ্ছে যে বেআইনিভাবে, যা বলা যেতে পারে জবরদখল করে, এই মহুয়ার আর কি ঠাকুমার যে শ্বশুরমশাইয়ের যে জমি জায়গা রয়েছে সেইখানেরও বেশ কিছু জায়গা কিন্তু সে জোর করে দখল করে নেয়। এবার সেই খবর জমিদার বাড়িতে এসে পৌঁছেছে, তো সবাই গেছে ছুটে যে এটা কি করে সম্ভব, আমাদের জমির জায়গায় অন্য জায়গার জমিদার এসে সে তারা অধিগ্রহণ করছে, তারা বলছে তারা কিনেছে সেই জমিটা, কিন্তু আমাদেরকে কোনো টাকা পয়সা দেয়নি, আমাদের সাথে কোনো কথা হয়নি, তাহলে সে কি করে জমি কিনলো, এটা তো সম্ভব নয়। এবার সবাই মিলে ছুটে গেছে, এবার ছুটে গেলেই তো আর হবে না, সেই জমিদার যে ছিল মানে অন্য জায়গার বাইরের যে জমিদার এসেছিল তিনি কিন্তু খুব অসৎ প্রকৃতির মন মানসিকতা রাখতেন। এবার তাকে যখন বলা হলো যে কেন আপনি জোর করে আমাদের জমি নিচ্ছেন, আপনার সাথে তো আমাদের কোনো কথাই হয়নি, আর এই জমি আমি আপনাকে তো বেচিনি, তখন সে কোনো কথা শুনবে না, সে বলছে না আমি এই জমি নেব। এবার দেখুন তখনকার দিনে এত বেশি তো সব কিছু ডেভেলপ ছিল না, তো যাই হোক, তো তখনও আইন ব্যবস্থা ছিল। এবার সেই কালেও কিন্তু এই আইনি যে ব্যাপারগুলো চলতো সেটাও কিন্তু বহুদিন থেকে চলতো। এবার ওই যে জমিটার জায়গাটা নিয়ে নিয়েছিল জোর করে, সেই জায়গাটা খুব ভালো জায়গা ছিল, আর ওদের জমিদারির ক্ষেত্রে এটা খুব পয়া জায়গা, মানে ওটা ওরা কোনোভাবেই বেচবে না, মানে টাকা দিলেও ওরা চায় না সেটাকে বেচতে। আর এই জমিদার তো বাইরে থেকে এসে সে জোর করে জবরদখল করে বসেছে। বাড়িতে তো সকলে খুব চিন্তিত হয়ে পড়েছে যে এইভাবে যদি একটা জমিদারের জমি জায়গা যদি অন্য কোনো জায়গার বাইরের লোকেরা যদি অধিগ্রহণ করে নেয় বা কেড়ে নেয়, তাহলে খুব বেশি দিন লাগবে না যে সমস্ত জমিদারি লাটে উঠে যেতে, এভাবেই তো জবরদখল করে করে সব হয়ে যাবে। তো বাড়িতে বড়রা যারা ছিল, বিশেষত ছেলেরা, তারাও চেষ্টা করছে যে যাতে এই ব্যাপারটাকে আটকানো যায়, কিন্তু কোনোভাবেই কোনো কিছু হচ্ছে না। আর এরা যেটা করেছে, এই বাইরে যে জমিদার যে দখল করেছে সে কি করেছে, সে জাল নথি বার করেছে, এবং তখনকার দিনেও কিন্তু এই জাল নথি বার করার ব্যাপার স্যাপার কিন্তু তখনও ছিল। এবার এই জাল নথির চক্করে তারা কিছুতেই মানে এই আসল যারা আর কি জমিদার, তারা কিছুতেই প্রমাণ করতে পারছে না যে জমিটা ওদের। বাড়িতে তো সকলের পুরো চিন্তায় রাতের ঘুম উড়ে গেছে। তো সেই সময় এই যে ছোট বউ ছিল মহুয়ার আর কি ঠাকুমা, সে তখন মানে একটা ব্রত করে, শ্রী সত্যনারায়ণের ঠাকুরের একটা ব্রত করে, এবং ব্রত করে সে মানে একটা পণ নেয় যে যতক্ষণ না তাদের থেকে অন্যায়ভাবে কেড়ে নেওয়া জমি ফেরত দিচ্ছে ততক্ষণ সে অন্ন গ্রহণ করবে না। এবং সে কী করতো, ওই সারাদিনে 1 থেকে 2 গ্লাস জল খেয়ে থাকতো এবং সারাক্ষণ ঠাকুরকে ডাকতো, আবার এর মধ্যে ঘরের কাজকর্মও করতো। এবার তার জাস্ট 1 বছর আগে তার বাচ্চা হয়েছে এবং তার বয়সও কম, খুব যে বিশাল চেহারা স্বাস্থ্য তাও নয়, তো সবাই তাকে বারণ করে যে না তুমি এরকম করো না, তুমি তো বাড়ির বউ, তুমি যদি এখন অসুস্থ হয়ে পড়ো এরকম করতে গিয়ে তাহলে কি করে চলবে। সবাই খুব ভালোবাসতো, সবাই ওনাকে বারণ করে যে না তুমি এরকম কোনো পণ নিও না। তো সেই বউ আর কি ছোট বউ বলে যে না আমি যখন পণ নিয়ে ফেলেছি, পণ আমি রাখবই, দেখি ভগবান কি করেন। এবং তখন একটা এমন অবস্থা যে তারা আইনিভাবে মানে যে প্রমাণ করবে সেই প্রমাণ করার জায়গাটুকুও নেই, কারণ ওরা জাল নথি দেখিয়ে বসে রয়েছে।
আর বুঝতেই পারছি তখনকার দিনে এত বড় বড় লয়ার অ্যাডভোকেট সব তো অত ছিল না। এবার অদ্ভুতভাবে 3 দিনের মাথায় ওই জমিদার বাবু এনাদেরকে ডেকে পাঠায় এবং সে সবিনয়ে ক্ষমা চেয়ে ওদের যে জমিটুকু আর কি ওরা অধিগ্রহণ করে রেখেছিল সেই জমিটা ফেরত দিয়ে দেয় এবং যে আইনি ব্যাপারটা চলছিল সেটাও কিন্তু মানে নিজে থেকেই সেটা প্রত্যাহার হয়ে যায়। এবার বাড়ির লোক তো অবাক, যে জমিদার বাইরে থেকে এসে জোর করে জমি অধিগ্রহণ করে নিয়েছিল, সেখানে নিজেদের মতো করে মাটি কাটা শুরু করে দিয়েছিল, হঠাৎ করে কি এমন ঘটনা ঘটলো যার জন্য নিজে থেকে সে ডেকে পাঠিয়ে জমির কাগজপত্র সমস্ত কিছু এবং ক্ষমাও চায় সে। তাই কিন্তু কেউ বলেনি যে ঠিক মানে তারা তাদের জমি জায়গা ফেরত পাচ্ছে, এটাই তাদের কাছে তখন বড় কথা। কিছুতেই বুঝতে পারছে না যে কি হলো ব্যাপারটা, কোথা থেকে কি হলো। যাই হোক, ব্যাপারটা সবাই খুবই অবাক হয়ে গেল এবং বাড়ির সকলের না ওই ছোট বউয়ের প্রতি ভালোবাসা বলুন বা আস্থার যে জায়গা সেটা আরও বেড়ে গেল এবং সবাই বুঝতে পারলো যে ছোট বউ এত মন থেকে চেয়েছিল এবং সে সত্যি সত্যি কোনো অন্ন গ্রহণ করেনি সেই 3 দিনের মাথায়, মানে সেই ইভেন্টটা অসুস্থ হয়ে পড়ে। তো যাই হোক, তাকে আবার সেবা শুশ্রূষা করে ঠিক করা হয় এবং বাড়ির সকলে তখন ছোট বউ বলতে অজ্ঞান এবং তারা বিশ্বাস করে মনে প্রাণে যে এই অসম্ভবটা সম্ভব হয়েছে শুধুমাত্র ছোট বউয়ের শ্রদ্ধা ভালোবাসার জন্যই। তো তারপরে ছোট বউ বলে যে আমি বাড়িতে একটা বড় করে শ্রী সত্যনারায়ণজির পুজো দেব। তো বড় করে একটা পুজো টুজো হলো। এবার ইন দ্য মিন টাইম মানে ওনার যে শ্বশুরমশাই ছিল, ওই ঠাকুমার যিনি শ্বশুরমশাই ছিল, তো তিনি একদিন বাড়িতে নিজের ঘরে আর কি ছোট বউ আর ছোট ছেলেকে ডাকে। তো ছোট বউ ছোট ছেলে দুজনেই গেছে। তো তিনি বলছেন যে আমার তোমাদের সাথে একটা খুব গুরুত্বপূর্ণ কথা আছে। বলছে হ্যাঁ বলো। তখন উনি আর কি বললেন যে আমি জানি আমার 3 ছেলেই খুবই ভালো যোগ্য সন্তান, কিন্তু আমার মনে হয়, মানে ছোট ছেলেকে বলে যে আমার মনে হয় তুমি সব থেকে বেশি এই জমি জায়গা বা জমিদারি এটাকে তুমি সব থেকে ভালো রক্ষা করতে পারবে। তোমার 2 যে দাদা তারাও যথেষ্ট সক্ষম, কিন্তু আমার মনে হয় তাদের থেকে একটু হলেও বেশি তুমি পারবে, কারণ তোমার সাথে ছোট বউ রয়েছে। ও কিন্তু খুব গুণী মেয়ে, ওর কথা কিন্তু কখনো ফেলে দেবে না। তো এই সমস্ত বলছে টলছে। তো তখন সাবি ভাই বলছে যে তুমি এসব কথা কেন বলছো। উনি বলছে না দেখো আমার তো বয়স হয়েছে, আমি আজ আছি কাল নাও থাকতে পারি, কিন্তু আমার মনে হলো তোমার এই কথাগুলো জানাটা খুব দরকার। এবার সেই সময় না হঠাৎ করেই ছোট বউ বলে, মানে কোনোখানে কিছু, ছোট বউ কিন্তু সবাইকে ভীষণ ভালোবাসতো, শ্বশুর শাশুড়ি স্বাভাবিকভাবে সবার সাথে খুব মিলেমিশে থাকতো, ভালোবাসতো। তো সে তখন বলে, মানে হঠাৎ করেই বলে কি যে আপনি চিন্তা করবেন না, আপনার মানে আপনি আপনার শেষ জীবনের কথাই তো ভাবছেন, আপনি না খুব একটা কষ্ট পাবেন না, এমন হবে না যে আপনাকে বহুদিন থেকে খুব কষ্ট পেতে হলো, আপনার খুব অসুবিধে হবে, এরকম কিন্তু কিছু হবে না দেখবেন। এবং আপনার এই জমি জায়গা সব কিছু খুব ভালো থাকবে, সব কিছু খুব ভালোভাবেই রক্ষা করা হবে। এবার ছোট বউ এই কথাগুলো বলছে শুনে মানে ওনার শ্বশুরমশাই কিন্তু বিশেষ একটা অবাক হয়নি, কিন্তু ওনার ছেলে অবাক হয়ে গেছে এবং সে তার বউকে বলছে তুমি এসব কি বলছো, বাবা শেষ জীবনে কষ্ট পাবে না মানে এসব তোমার আবার কি কথা, তুমি এরকম কথা কেন বলছো আমার বাবাকে। তখন বলছে না আমি এমনিই বললাম, আমি কিন্তু যেটা বললাম সেটা সত্যি কথাই বললাম। এবার সেই দিন না মানে তার বড় অবাক হয়ে যায় যে হঠাৎ করে মানে এরকম কথা একটা বয়স্ক মানুষের সামনে বলা যে হ্যাঁ হ্যাঁ তুমি তোমার শেষ জীবনে বিশেষ কষ্ট পাবে না, এ আবার কি। তো তখন মানে ওই যে যার ঘরে চলে যায় এবং ঠিক এর 1 সপ্তাহ পরে হঠাৎ করেই কিন্তু কোনোখানে কোনো কারণ ছাড়া খুব শরীর খারাপ হয়ে পড়ে ওই শ্বশুরমশাইয়ের, মহুয়ার ঠাকুমার যিনি শ্বশুরমশাই ছিলেন তার শরীর খারাপ হয়ে যায়। এবার বাড়িতে তো সবাই খুব ব্যস্ত হয়ে পড়লো যে শরীর খারাপ হয়ে গেছে কি করা যায়, ডাক্তার বদ্যি সব আনা হচ্ছে, কিন্তু সেভাবে মানে একেবারেই সে এমন শরীর খারাপ হয়ে গেছে সে তখন বিছানার মধ্যে রয়েছে। যাই হোক, ওষুধপত্র চলছে। এর মধ্যে মানে ওনার নিজের স্ত্রীও সামনে রয়েছে, সারাক্ষণ ওনাকে দেখাশোনা করছে। তো তখন উনি 3 ছেলেকে এবং তাদের যে বউয়েরা তাদের সবাইকে ডেকে পাঠান এবং উনি নিজে, তখনকার দিনেও তো আর কি ওই কাগজপত্র তো হতো, নিজেদের মানে ব্যবসার উইল তো থাকতোই। তো সেটা ছাড়াও ঘরে আরও যা যা জিনিসপত্র ছিল, যা যা মানে গয়নাগাটি সেই বিষয়ে উনি অনেক কিছু বলে দেন এবং 3
ছেলেকেই যথেষ্ট পরিমাণেই সে তাদের যে আর কি যে সম্পদ ছিল, যে টাকা পয়সা বলুন বা গয়নাগাটি, সেগুলো নিয়ে উনি বলেন। এবং এর আর কি পরে সবাইকে যখন সব কিছু দেওয়ার কথা উনি মেনশন করে দেন, তখন উনি ওনার স্ত্রীকে, মানে মহুয়াদির শাশুড়িকে বলে যে তুমি আলমারি থেকে ওই জিনিসটা বার করো। তো উনি খাট থেকে নেমে আলমারি খুলে একটা কাঠের বাক্স বার করে। এবার আপনারা জানেন এখনকার দিনে যেমন প্রচুর জুয়েলারি বক্সেস পাওয়া যায় বিভিন্ন রকমের, তখন কিন্তু মানুষজন, মানে যারা একটু সম্ভ্রান্ত বাড়ি থাকতো, তারা কিন্তু ওই কাঠের বাক্সের মধ্যেই গয়না রাখতো। একটা ছোট্ট কাঠের বাক্স বার করে, এবং বার করার পরে উনি বাক্সটা হাতে নিয়ে বলেন, মানে তখন তো ওনার খুবই শরীর খারাপ, উনি অত জোরে কথাও বলতে পারছিলেন না, তো তাও উনি বলেন যে এই বাক্সটার মধ্যে এমন একটা জিনিস আছে, যে জিনিসটা মানে হয়তো টাকা দিয়ে অনেকে অনেক কিছু কিনতে পারে, কিন্তু টাকা দিলেই এরকম জিনিস পাওয়া যায় না। স্বাভাবিকভাবেই সবাই তো খুব অবাক যে কোন জিনিসের কথা বলছে, এবং ওটা দেখে বোঝা যাচ্ছে কোনো গয়নাগাটি আছে, কিন্তু বাক্সটা এতটাই ছোট যে তার মধ্যে মানে খুব ছোট কিছু ছাড়া বড় কিছু আঁটবে না। আর এমনিতেও মানে ছেলের বউদেরকে প্রচুর গয়নাগাটি দিয়েছে, জিনিসপত্র দিয়েছে, বাড়ির ভাগ কীরকম কী হবে সব কিছুই সবাই জেনে গেছে, সবাই পেয়ে গেছে। তো সবাই ভাবছে যে হয়তো ছোটোখাটো কোনো গয়নাগাটি আছে। এবার বাকি বউ আর বাকি ছেলেরা তো বলছে যে ঠিক আছে, মানে ওটা আর ওদের কাছে অত ইন্টারেস্টের জায়গা নেই। তো তখন বলছে যে আমি এই বিশেষ জিনিসটা আমি ছোট বউকে দেব, কারণ এই জিনিসটা সেই পাওয়ার যোগ্য যার ভিতরেই জিনিসটা রাখার যোগ্যতা আছে, যার যোগ্যতা আছে সেই এই জিনিসটা পাবে, আদারওয়াইজ আমি এটা অন্য কাউকে দেব না। এবার সবার একটু ব্যাপারটা একটু অড লাগে যে যোগ্যতা থাকতে হবে আবার এমন কি জিনিস, কিন্তু যেহেতু বাক্সটা খুব একটা বড় নয়, সবাই ভাবছে হয়তো কোনো ছোট কানের দুল হবে, কি একটা খুব ছোট নাকছাবি হোক, এরকম কিছু একটা হয়তো হবে। এবার দুই বউ তখন মনে মনে ভাবছে যে এটার মধ্যে এমন কি থাকতে পারে যেটার জন্য যোগ্যতার লাগে, আমরা তো গয়নাগাটি বাড়িঘর সবই পেয়েছি। তো তারা তখন কিছু বলছে না, ভেবেছে ঠিক আছে ছোটোখাটোই তো ব্যাপার, অত আর কথা বলে লাভ নেই। তো তখন উনি নিজে হাতে ওই বাক্সটা খোলেন, এবং বাক্সটা যে মুহূর্তে উনি খোলেন, খুলে দেখছে যে একটা মানে খুব গাঢ় নয় কিন্তু বেশ বেগুনি রঙের একটা পাথর বসানো একটা ছোট আংটি। মানে আংটিটা যে খুব বড় আংটি, মানে বিশাল কারুকার্য করা সেরকম কিন্তু কিছু নয়, আংটিটা বেশ পুরনো, এবং আংটিটার মানে চারপাশে ছোট 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 কাজ করা রয়েছে, এবং নর্মাল যেরকম আংটি হয় সেরকম, কিন্তু আংটিতে যে পাথরটা সেট করা রয়েছে সেটা এক ধরনের একটা নীলা। তো সেই নীলাটা উনি হাতে নিয়ে ছোট বউকে দেন এবং বলে যে এই জিনিসটা তোমার। এবার বাকিরা ভাবছে যে মানে ছেলেরাও আর কি তার মায়ের অনেক গয়নাগাটি অনেক সময় দেখেছে, পড়তে দেখেছে, সেগুলোই তো তার ছেলের বউদের মধ্যে ভাগাভাগি করে দিয়েছে, কিন্তু এই আংটিটা সম্পর্কে না কোনো দিন শুনেছে, না এরকম কোনো নীলার আংটি যে আছে তার বাবা মায়ের কাছে, সেটা 3 ছেলের মধ্যে কোনো ছেলেই জানে না। তো তারাও অবাক হয়ে গেছে। তো তারা বলছে যে মা তুমি আংটিটা কবে গড়ালে? আর আংটিটা দেখে তো বাকিরা সবাই দেখতে চেয়েছে, তো দেখছে যে বেশ পুরনো আংটি, কিন্তু আংটিটার আশেপাশের কারুকার্যটা একটু অন্যরকম। মানে বাংলার তথাকথিত সেই সময় যে ধরনের ডিজাইন চলতো বা শ্যাকরারা যেরকম সোনার কারুকার্য করতো, এইটা কিন্তু সেরকম একেবারেই নয়, এটা অনেকটাই অন্যরকম। তো এটা দেখে বাকি বউয়েরাও হাতে নিয়ে নিয়ে দেখছে, তারাও অবাক হয়ে যাচ্ছে। মানে আংটিটা যে প্রচুর সোনা আছে তা কিন্তু নয়, আর ওই যে নীলাটা রয়েছে সেই নীলাটাও যে একদম খুব বড় বিশাল বড় একটা বড় পাথরের টুকরো তাও নয়, ছোটোর উপরেই। তো তখন উনি বললেন যে তোমাদের দেখা হয়ে গেলে তোমরা এটা ছোটো বউকে দিয়ে দাও, এটা আমি ওকে দিয়েছি। এবং তারপরে উনি বলেন যে এই যে শ্বশুর মশাই, মানে মহুয়ার যে শ্বশুর, মায়ের যে শ্বশুর মশাই, তো এই আংটিটা ওনার বাবা একজনের থেকে পেয়েছিলেন। তো সেই একজন বলতে এই আংটিটা, যে আংটিটা আর কি ওর ঠাকুমাকে দিয়েছিল, সে আংটিটা ব্রিটিশ আমলে কোনো একজন মানে কোনো একজন সাহেব আর কি, ওনার বাবার সাথে খুব সখ্যতা ছিল, তো তারপরে দেশ স্বাধীন হয়, তারা আবার ব্রিটেন চলে যায়,
কিন্তু সেই সময় সে মানে খুবই বড়লোক ছিল, সেখানে মানে ব্রিটেনের একজন খুবই নামজাদা লোক ছিল। তো সে একবার এদের বাড়িতে নৈশ ভোজনে এসেছিল। আপনারা হয়তো আগেকার দিনে অনেক শুনে থাকবেন এরকম জমিদার বাড়ি বলুন, এই সমস্ত বড়লোক বাড়িতে সেই সময় যারা ব্রিটিশ শাসন করত তারা কিন্তু এই সমস্ত বড় বড় বাড়িতে, যে সমস্ত বাড়ির একটা হিস্ট্রি আছে, জমিদার বাড়িতে এসে তাদের আপ্যায়ন নিতে এরা কিন্তু খুব পছন্দ করত। এবং মাঝে মধ্যেই ওই ব্রিটিশরা কিন্তু এরকম যারা সম্ভ্রান্ত পরিবার তাদের সাথে হয়তো কোনো ব্যবসায়িক কাজে বা কোনো কাজে হয়তো দেখা করতে আসতো। আর যেহেতু বাঙালি বাড়ির বেশিরভাগ বাড়ি আর কি মানুষকে আপ্যায়ন করতে, রান্না করে খাওয়াতে খুব পছন্দ করে, আর ব্রিটিশরাও কিন্তু বাঙালি খাবার দাবার, বাঙালি আদব কায়দা ওরা খুবই পছন্দ করত। তো এরকম এক সাহেবের সাথে কিন্তু ওই শ্বশুরমশাইয়ের যিনি বাবা ছিলেন তার খুব সখ্যতা ছিল। যাই হোক, তো তারা মাঝে মধ্যেই তাদেরকে নৈশভোজনে ডাকা হতো, তিনি সস্ত্রীক আসতেন, খাওয়া দাওয়া করতেন। এবং যখন উনি শেষবারের মতো আসেন ব্রিটেন চলে যাওয়ার আগে, তো তখন নাকি উনি ওই আংটিটা মানে উপঢৌকন হিসেবে দিয়েছিলেন সেই আংটিটা। এবং আংটিটার মধ্যে উনি বলছেন এটা নীলা রয়েছে, এবং সেই আংটিটার যে সোনার, এবং ওই যে বলেছিলাম যে ওই সোনার যে আংটিটা তার কারুকার্যটা কিন্তু কিছুটা ডিফারেন্ট, খুব যে একেবারে মানে মানে দারুণ সুন্দর চোখ ধা দিয়ে যাবে সেরকম নয়, সাধারণই কিন্তু অন্যরকম। তো ওই নীলাটা উনি দিয়েছিলেন এবং দেওয়ার পরে সেটা সেভাবেই তখন থেকে ছিল। এবার ওই নীলাটা সম্পর্কে যখন মানে ওনার বাবা খোঁজ খবর করে বা আংটিটার সাধারণ আংটি না কি আংটিটার কি ব্যাপার আছে, তো তখন উনি জানতে পারেন যে ওই পাথরটা আসলে নীলা। এবং নীলা যে কেউ কিন্তু পড়তে পারে না, মানে কারোর কাছে টাকা থাকলেও সে নীলা পরে নিল সেরকম কিন্তু হয় না। মানে আসল নীলার কথা আমি বলছি। এটা কিন্তু হয়তো আপনারা যারা মানে এই ধরনের গ্রহরত্ন সম্পর্কে খোঁজ খবর রাখেন বা জানেন তারাও হয়তো জানবেন যে এখনকার দিনে তো বেশিরভাগই আর কি নকল জিনিসে ভরে গেছে, কিন্তু যেটুকু যে আসল আছে, যদি কেউ আসল নীলা মানে কারোর যদি সত্যি দরকার থাকে তবেই কিন্তু সে পড়লে তবেই কিন্তু সেটা তার পক্ষে শুভ হবে বা লাভজনক হবে। আদারওয়াইজ অন্য কেউ যদি পড়ে তার পক্ষে কিন্তু সেই জিনিসটা কোনো কাজে তো আসবেই না, উল্টে সেটা কিন্তু তার কোনো জীবনের কোনো ক্ষতির কারণও হয়ে দাঁড়াতে পারে। তো সেই জন্য উনি আর সেই আংটিটা নিজেও পরেননি বা ওনার স্ত্রীও পরেননি। এবং এই মহুয়ার ঠাকুমার যে শ্বশুরমশাই বা শাশুড়ি তারাও কিন্তু কখনো পরেনি। তারা ওই আলমারিতে রেখে দিত এবং তাদের ব্যবসা বাণিজ্য সব কিছুই ভালো চলছিল, জমিদারিও ভালো চলছিল। কিন্তু ওনারা বুঝেছিলেন যে এই নীলাটা ওনারা না হয় একরকমভাবে রেখেছে, এবার ওনাদের 3 ছেলে, তো তাদের মধ্যে উনি একজনকে এই জিনিসটা দিয়ে যেতে পারবেন যে এই জিনিসটাকে ভালোভাবে রাখতে পারবে এবং যে এটা পাওয়ার সত্যি সত্যি যোগ্যতা রাখে। এবং সেদিক থেকে ছোট বউকে সবাই খুব ভালোবাসতো এবং সে সত্যি খুব গুণবতী ছিল। তো সেই জন্য ওই ছোট বউকেই ওই নীলা সোনার আংটিটা দেন। এবং খুব অদ্ভুত বিষয় হচ্ছে যে ওই একটা দিনই ওনার শরীর খারাপ মারাত্মকভাবে হয়েছিল, সেই দিনই সকালবেলা ডাক্তার আসে, বদ্যি আসে, দেখে। এবং ওই যে ছোট বউ বলেছিল যে আপনি বেশি কষ্ট পাবেন না, আপনার শেষে আপনি বেশি ভুগবেন না, খুব অদ্ভুতভাবেই যেদিন সন্ধেবেলায় জিনিসগুলো উনি দেন সেই দিনই মধ্যরাতে কিন্তু উনি মারা যান। এবং যখন মারা যায় তখন না মানে ছোট বউয়ের যে বর ছিল সেও অবাক হয়ে গেছে যেটা কি করে ঘটলো। মানে এতটাও তার শরীর খারাপ ছিল না যে সে রাতারাতি মানুষটা চলে যাবে, কিন্তু বাস্তব ক্ষেত্রে এটাই ঘটলো। যাই হোক, বাড়িতে সকলের খুব খারাপ লাগলো, খুবই দুঃখ কষ্টের একটা সময় গেল। এবং আস্তে আস্তে তারপরে যা হয়, আস্তে আস্তে মানুষ কিন্তু নিজেও জীবনে নিজ ছন্দে ফিরতে থাকে। আর ওনার যে স্ত্রী ছিল তিনিও খুবই ভালো ছিলেন। তো তিনিও তার স্বামী মারা যাওয়ার পরে এই ভোগবিলাসী জীবন থেকে নিজেকে অনেকটাই দূরে করেন এবং পুরো সংসারটা কিন্তু সে 3 বউকে বুঝিয়ে দেন। এবং উনি শুধুমাত্র ওনাদের একটা সামনেই মন্দির ছিল, সেই মন্দিরে ঠাকুরের নাম গান সারাদিন করা এইসব নিয়ে উনি ব্যস্ত থাকতেন। আর উনি কি খাবেন, ওনার কি পরবেন, সমস্তটা কিন্তু এই মহুয়ার ঠাকুমা দেখতেন। কিন্তু এই সমস্ত কিছুর মাঝখানে এত বিষয় সম্পত্তি পাওয়া, সংসারে কোনো অভাব নেই, ওই যে আংটিটা দেয়া হলো সেই আংটিটা দেওয়াটাকে মেজ বউ মনে মনে ভেবে নেয় যে ঠিক আছে, সত্যি তো এটা একটা অন্য রকমের জিনিস, আমাদের হয়তো সেটা স্যুটও করতো না, তো ঠিক আছে ছোট বউকে দিয়েছে। কিন্তু
বড় বউ এই বিষয়টাকে একেবারেই মেনে নিতে পারে না। সে কোনোভাবেই এটা মানে মানতে রাজি নয় যে বাড়ির বড় বউ থাকতে এই বিশেষ উপহারটা ছোট বউ কি করে পেতে পারে। এটা তার প্রকাণ্ড একটা রাগ এবং হিংসের কারণ হয়ে দাঁড়ায়। আপনারা হয়তো বুঝতেই পারছেন যে বিষয়টা কিরকম একটা লেভেলে চলে যায়। একদিকে ছোট বউকে দিয়েছে এবং সেই ছোট বউ সেটাকে কিন্তু সে পড়তও না, সে নিজে আলমারির মধ্যে রেখে দিয়েছিল। কিন্তু বড় বউ না কোনোভাবেই, মানে মেজ বউ ঠিক আছে তাও মেনে নিয়েছে, তারও মনে একটা চাপা রাগ, একটা অভিমান ছিল, কিন্তু সে ব্যাপারটাকে স্বাভাবিকভাবেই নিয়ে নিয়েছিল, কিন্তু বড় বউ যেন মানতেই পারছে না। এবার মুখে সে কিছু না বোঝালেও তার হাবে ভাবে ছোট বউ বুঝতে পারতো, বিভিন্ন সময় মেজ বউ বুঝতে পারতো যে ছোট বউয়ের উপরে বড় বউয়ের একটা ভীষণ রাগ আছে, শুধুমাত্র ওই আংটিটাকে কেন্দ্র করে। এবার বড় বউ যে ছিল তার এক ছেলে এক মেয়ে। এবার তার মেয়ে বড় হচ্ছে, এবার তার মনে মাথায় কোথাও একটা মানে ব্যাপার ঢুকে গেল যে ওই আংটিটা, যে আংটিটা ছোট বউ নিয়েছে, আর ছোট বউয়ের দুটো ছেলে, এবার তার মনে হতো যে ওই আংটিটার প্রাপ্য হচ্ছে তার মেয়ের, যেহেতু সে বাড়ির বড় বউ এবং তার মেয়ে সবার বড়। এবং এই ভাবনা চিন্তার বশে সে একদিন কি করে, ছোট বউ তো খুবই ভালো ছিল, সে সবার সাথে খুব মিষ্টি করে কথা বলতো, সবাইকে ভীষণ আপন ভাবতো পরিবারের। তো এরকমই একদিন তার ঘরে বড় বউ ঢোকে এবং আলমারিটা যেহেতু খোলা ছিল, সেটা কোনো কাজ করছিল, তো তাকে একটা কোনো ছুতোয় কাজে, অন্য কাজে পাঠিয়ে বড় বউ কী করে ওই আংটিটাকে চুরি করে নিয়ে আসে। এবং সে আগে থেকে দেখে রেখেছিল যে ছোট বউ কোথায় আংটিটা রাখে। একদিন কথায় কথায় গল্প করতে করতে জিজ্ঞেস করে, এবং ছোট বউ যেহেতু খুব সাদাসিধে মানসিকতার ছিল, সে কিন্তু বলেও দেয় যে আংটিটা আমি আলমারির ভিতরে, ওই মানে ওদের বিশাল একটা কাঠের আলমারি ছিল, তো সেই আলমারির ভিতরে সে লাল শালুর মধ্যে খুব শ্রদ্ধা ভক্তি করে ওটাকে যত্ন সহকারে রেখেছিল। এবার যেহেতু এটা বড় বউ জানতো আগে থেকে যে কোথায় রেখেছে ছোট বউ, তো সে তার ঘরে গিয়ে যখন জিনিসটা চুরি করে তার কিন্তু বেশি সময় লাগেনি, চুরি করে নিয়ে এসেছে। এবার চুরিটা যখন সে করে, এবার তখন সে মনে মনে ভাবে যে আমি তো আংটিটা নিয়ে নিলাম, এবার যদি আংটিটার খোঁজ আজ না হোক, মানে 1 মাস পরে বা 2 মাস পরে যদি ছোট বউ দেখার চেষ্টা করে যে সে আংটিটা কোথায় রেখেছে, তো তখন সে যখন দেখতে পাবে না, পরিবারে একটা কথা সৃষ্টি হবে, তো তখন তার মাথায় একটা বুদ্ধি আসে। তো সেই জন্য এই আংটিটা চুরি করার আগে মানে বাইরে থেকে সে এক স্যাঁকড়াকে দিয়ে, একটা এমনি নীল পাথর দিয়ে ওরকমই দেখতে, কিছুটা ওরকমই দেখতে একটা আংটি বানায়। এবং যখন সেই বড় বউ ছোট বউয়ের ঘর থেকে আংটিটা চুরি করে, তখন কিন্তু সে আসল আংটিটা নিয়ে ওই নকল নীলার সোনার আংটিটা সে কিন্তু ওখানে রেখে দেয়, যাতে ছোট বউ হয়তো অন্ধকারে, মানে আলমারি বিশাল বড় আলমারি, তখনকার দিনে তো আর এরকম এখন যেমন ডিজাইনার ফার্নিচার পাওয়া যায়, তখন তো আর সেরকম ছিল না। তো ভেবেছে যদি এক ঝলক দেখেও যে আংটিটা আছে কি নেই, তাহলে সে আংটিটা দেখবে যে হ্যাঁ আংটি আছে। তো তখন ভাবলো যে ঠিক আছে, আমি আংটিটা পরিবর্তন করে রেখে দিয়েছে। এবং যথারীতি ছোট বউ কিন্তু বুঝতে পারেনি। দিন যাচ্ছে, সময় যাচ্ছে, এবার যেহেতু এটা বেশ অনেক বছর আগেকার ঘটনা, তো সেই সময় মেয়েদের একটু আগে থেকে বিয়ের সম্বন্ধ দেখা হতো, ছোট বয়সে বিয়ে হওয়ার একটা রীতি ছিল। তো সম্বন্ধ দেখা শুরু হয়েছে, এবং জমিদার বাড়ির মেয়ে, তখনও তাদের যথেষ্ট টাকা পয়সা রয়েছে, তো তার সেরকমই বড় ঘরে সম্বন্ধ দেখা হচ্ছে। কিন্তু অদ্ভুত বিষয় হলো যে মেয়েটিকে দেখতে শুনতে ভালো, সব কিছুই ঠিক আছে, কিন্তু কোনোভাবেই মানে পাত্রপক্ষের আর মেয়েকে পছন্দ হচ্ছে না, বা যদি বা কোনো পাত্রপক্ষের মেয়েকে পছন্দ হচ্ছে, সেই পাত্রপক্ষকে আবার মেয়ে পক্ষের পছন্দ হচ্ছে না কোনো একটা কারণে। একটা বিশাল অসুবিধে হয়ে গেল। বাড়িতে সকলের চিন্তা যে মেয়ের কেন আমরা বিয়ে দিতে পারছি না, এবং ওরা মানে বিয়ের সাথে প্রচুর প্রচুর গয়না গাটি দেবে, এটাই স্বাভাবিক, পয়সাও আছে। কিন্তু এত কিছু নিয়ে প্রস্তুত থাকা সত্ত্বেও একটাও ভালো ছেলে সম্বন্ধ কিন্তু আসছে না। এবারে বাড়ির লোকের যখন একটু চিন্তা হয়ে গেল যে মেয়ের বিয়ে দিতে পারছি না, বিভিন্ন আশেপাশের বিভিন্ন জায়গা থেকে সবাইকে বলে রাখা আছে যে এই বাড়ির মেয়ের বিয়ে দিতে যাওয়া হচ্ছে,
তো এরকম কোনো সন্ধানে কোনো ভালো ছেলে থাকলে তাকে বলতে। কিন্তু বিষয় হলো যে এত কিছু করেও কোনো একটা ভালো ছেলে পাওয়া যাচ্ছে না। এবারে কি হবে? এবার অন্যদিকে যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে, একদিন মানে ওনাদের একটা বিশাল মানে উঠোন ছিল, মানে বড় বাড়ি, জমিদার বাড়ি, একটা বড় উঠোন ছিল। তো সেই উঠোনে কি হতো, শীতকালের দিকে বিভিন্ন রকমের ধরুন শীতকালে অনেক রকমের আচার থেকে শুরু করে অনেক কিছু সব রোদে দেওয়া হতো। তো ওটা একটা মানে বড় বাড়ি, জয়েন্ট ফ্যামিলি, তো এরকম প্রচুর হচ্ছে। তো সেদিন ওই উঠোনে শুধুমাত্র বড় বউ আর ছোট বউ দুজনে উপস্থিত। কোনোখানে কিছু নেই, হঠাৎ করেই ছোট বউ এসে বড় বউকে বলে, খুব সবিনয় আর কি, নিবেদন করার মতো, খুব মানে রিকোয়েস্ট যেভাবে মানুষ করে সেভাবেই বলে যে দিদি ভাই, তুমি যে আংটিটা তোমার কাছে নিয়ে রেখেছো, তো আমি জানি তুমি ওই আংটিটা তোমার কাছেই আছে। তো আমি তোমার কাছে আমি অনুরোধ করছি, তুমি আংটিটা না আমার আলমারিতে রেখে দিও। ওই আংটিটা যদি তুমি তোমার কাছে রাখো তাহলে কিন্তু তোমারই অসুবিধে হবে। এই বলে সে চলে যায়। এবং বড় বউ না মানে হতভম্ব হয়ে যায়, মানে ওরা একটা সম্পূর্ণ অন্য কাজ, অন্য একটা বিষয় নিয়ে কথা বলছিল, এবং যেই সময় ছোট বউ কথাটা বলে সেই সময় কিন্তু মানে বড় বউ এক্সপেক্টও করতে পারেনি যে ছোট বউ হঠাৎ করে এই কথাটা বলবে। এবং এর আগে পরে ও কিন্তু আর কোনো কথা বলে না, ওই প্রসঙ্গে আর কোনো কথা বলে না, যা যতটুকু বলে চলে যায়। তো বড় বউয়ের তো খুব অবাক লাগে, এবং মানে মানে এই কাজটা করেছে প্রায় মাস 6 হয়ে গেছে, 5-6 মাস হয়ে গেছে। এবার 5-6 মাস পরে হঠাৎ করে বলছে, তখন না বড় বউ ভাবছে যে ও জানলো কি করে, এবং হঠাৎ করে বলে চলে গেছে, এও কিছু বলার সুযোগ পায়নি, মানে অস্বীকার স্বীকার কিছুই করতে পারেনি, হতভম্ব সে। এবার ভাবছে যে ছোট বউ জানলো কি করে। তো সঙ্গে সঙ্গে সে কাজ ফেলে ছোট বউয়ের ঘরে গেছে। ঘরে গিয়ে বলছে যে তুমি আমাকে এরকম কথা বললে কেন? তোমার আংটি তো তোমার কাছেই নিশ্চয়ই থাকবে, তোমার আংটি আমার কাছে কি করে যাবে, তুমি এই কথাটা কেন বললে? তখন নাকি ওর ঠাকুমা খুব মৃদু হেসে বলেছিল যে দিদিভাই, তুমি যেদিন নিয়েছো আমি সেদিনই জানি যে তুমি ওটা আমার এখান থেকে নিয়েছো, এবং তার বদলে তুমি অমুক শ্যাকরার কাছ থেকে তৈরি করা একটা জিনিস এখানে রেখে গেছো। কিন্তু আমি ভেবেছিলাম তোমাকে এই নিয়ে আমি কিছুই বলবো না, কিন্তু আমার মনে হয়েছিল যে তুমি হয়তো নিজেই নিজের ভুল বুঝতে পারবে এবং জিনিসটা আমাকে ফেরত দিয়ে যাবে, কিন্তু সেটা তো হলো না। তো আমি তোমাকে খুব ভালোভাবেই বলছি, তো আমি ছোট বোনের মতো করে তোমাকে বলছি, তুমি না ওই আংটিটা আমার আলমারিতে রেখে দিয়ে যেও, তাহলেই দেখবে তোমার ভালো হবে, তোমার খুব ভালো হবে। এবার এই যে কথাটা এভাবে বলে যে তোমার ভালো হবে, তুমি আংটিটা রেখে দিয়ে যেও, এই বিষয়টায় না মানে ওনার খুব মানে লাগে বড় বউয়ের, যে ও প্রথম থেকে জানতো, তাহলে ও এখন কেন বলছে, তাহলে তখন কেন বলেনি। এবং পুরো বিষয়টাকে মনে করে যে তার মানে ও এতদিন মজা দেখছিল। এবং তার সাথে সাথে বড় বউয়ের মনে এটাও চলে আসে যে এই যে ওনার মেয়ের বিয়ের সম্বন্ধ আসছে, হচ্ছে না, ভাবে যে তাহলে ওদের কি কোনো হাত আছে, ছোট বউয়ের কি কোনো হাত আছে আমার মেয়ের বিয়ে ভেঙে দেওয়ার জন্য? হয়তো এমনও হতে পারে যে যে সমস্ত সম্বন্ধ এখানে এসে দেখে চলে যাচ্ছে, হয়তো আমার ছোট দেওর বা ছোট দেওরের যে বউ, তারা হয়তো পিছন থেকে ভাঙচি দিচ্ছে। মানে ভাবুন, কিছু কিছু মানুষ কীরকম হয়, সে নিজে একটা অন্যায় করেছে, কোথায় সে সেটাকে নিয়ে ভাববে, সেটাকে নিয়ে তার মন খারাপ লাগবে যে আমি একটা এরকম কাজ করলাম কি করে, সে উল্টে ভাবছে যে তাহলে কি আমার মেয়ের বিয়ে আটকে যাওয়ার জন্য কি এরাই দায়ী? কীরকম অদ্ভুত মন মানসিকতার মানুষ দেখছেন। এবং তখন সে ভাবলো যে ও আচ্ছা, তার মানে এইরকম করে ওই আংটিটা, মানে তখন ভাবছে যে আংটিটা ব্রিটেন থেকে একজন দিয়েছিল, আংটিটা বেচতে গেলে প্রচুর দাম পাওয়া যাবে, তার মানে ওই আংটিটার জন্যই কিন্তু এরা আমার মেয়ের সাথে শত্রুতা করছে তাহলে। তো যাই হোক, এই বিষয়টাকে নিয়ে তো তখন সে মনে মনে ভাবলো যে না, আংটি তো আমি ছাড়বো না, আর এবারে আমি আমার মেয়ের জন্য যে বিয়ের যে সম্বন্ধ হবে সেই বিষয়ে আমি আমার স্বামীকে বলবো, আমরা অন্য কোথাও গিয়ে মেয়ের সম্বন্ধ দেখব, এবং অন্য কোথাও আমরা বিয়ের কথাগুলো বলবো, হয়তো এরাই ভাঙচি দিচ্ছে। এবং এই সমস্ত কথা বলে যে তোমার ছোট ভাই এবং তার বউ চায় না আমাদের মেয়ের বিয়ে হোক, এই সমস্ত কথা বলে সে কিন্তু দুই ভাইয়ের মধ্যে, মানে বড় ভাই এবং ছোট ভাইয়ের মধ্যে একটা অশান্তি লাগিয়ে দিল, যে অশান্তিটা অ্যাকচুয়ালি কোনো বেসই ছিল না। কিন্তু এই কথাগুলোর মাঝখানে কখনো এটা বলল না যে সে সত্যি সত্যি ওই নীলার আংটিটা চুরি করেছে। এবং ছোট বউও সব কিছু জানতো, কিন্তু উনিও কিন্তু কখনো কারোর সামনে বলল না
যে তার ঘর থেকে এই বড় বউ আসল আংটিটা চুরি করে নিয়ে গিয়ে নকল আংটি রেখে দিয়েছে। মানে ভাবুন সিচুয়েশনটা, মানে সেই সময়ও পরিবারের মধ্যে কত কিরকম ঘটনা ঘটত। যাই হোক, তো এর মধ্যেই ছোট বউ যে ছিলেন, তো তিনি ঠাকুরের কাছে খুব প্রার্থনা করলেন যেন বড় বউয়ের যে মেয়ে, তার যে সম্বন্ধ যে দেখা হচ্ছে, তার যেন একটা ভালো করে বিয়ে হয়ে যায়। এবং এই অশান্তির মাঝখানেই একটা সম্বন্ধ এলো এবং আলটিমেটলি সেই সম্বন্ধটা কিন্তু সত্যি সত্যি সাকসেসফুল হলো এবং ওই বড় বউয়ের যে মেয়ে ছিল তার সাথে, তারাও আর কি জমিদার বীরভূমের, তো বীরভূমের এক জমিদার বাড়িতে কিন্তু মেয়ের বিয়ে হয়ে গেল। এবারে এই ছোট বউ যে ছিল সে ভেবেছিলে যে তার মনে হয়েছিল বিভিন্ন কারণে যে হয়তো মেয়ের বিয়েটা হচ্ছে না, সেটা নিয়ে হয়তো বড় বউ খুব দুশ্চিন্তায় আছে, তার মাথা কাজ করছে না ঠিকমতো, হয়তো সেই জন্য সে উঁচু নিচু কথা বলে ফেলেছে। আর তখনকার দিনে বড়দেরকে একটা অন্যরকমই সম্মানের জায়গা দেয়া হতো। তো উনি ভাবলেন যে ঠিক আছে, এবার হয়তো তো ওনার মাথা ঠান্ডা হয়ে যাবে, যা রাগ অভিমান হয়েছিল সমস্ত কিছু ঠিক হয়ে যাবে, সে হয়তো দিয়ে দেবে জিনিসটা। কিন্তু ব্যাপারটা এরকম হলো না। বড় বউ কি করলো, সে একটা চরম ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলল। যেই ভুল সিদ্ধান্তটা এতটাই বড় ভুল ছিল যে তার লোভ এবং তার হিংসে এতটাই উচ্চ পর্যায়ে চলে গেছিল যে উনি না, মানে বুঝতে পারছিলেন না যে উনি যেটা করছেন সেটা আদৌ ঠিক করছেন না ভুল করছেন। ওনার মেয়ের বিয়ে হয়ে গেল, মেয়ে সুখে শান্তিতে সংসার শুরু করলো এবং সত্যি সত্যি উনি কিন্তু যে নীলার আংটিটা ওনার শ্বশুরমশাই ছোট বউকে দিয়েছিল সেটা কিন্তু উনি ছোট বউকে ফেরত দিয়ে দিতে পারতেন। প্রথম কথা হচ্ছে উনি চুরি করেই কাজটা অন্যায় করেছিলেন। যাই হোক, সেটা তো উনি করলেনই না, উল্টে উনি যেটা করলেন, ওই নীলার আংটিটা, যে আংটিটা উনি ছোট বউর থেকে চুরি করেছিলেন, সেটা উনি বিয়ের পরে উনি ওনার মেয়েকে দিয়ে দিলেন। ভাবুন, যেখানে বলা হয় যে আসল নীলা সবার স্যুট করে না, সবার পক্ষে পরাটা ঠিক না, প্রথম কদিন বলা হয় বালিশের তলায় রেখে দেখতে 3 থেকে 4 দিন, যদি সব কিছু ঠিকঠাক থাকে তবেই পড়তে, যদি এমন কিছু ঘটে ওই 3-4 দিনের মাঝখানে যে একটা ভালো কিছু হচ্ছে না, খারাপ খবর আসছে, তখন পড়তে বারণ করে। এটা হচ্ছে আসল নীলার নিয়ম। কিন্তু ইনি যেটা করলেন, ইনি নিজে তো চুরি করেছিলেনই এবং সেই চুরি করা নীলাটা দিলেন তো দিলেন, নিজের মেয়েকেই দিয়ে দিলেন। উনি ভাবলেন যে উনি ওনার মেয়েকে বিশাল দামি একটা বস্তু দিলেন, যেটা থেকে হয়তো সে পরবর্তীকালে বেচলে টাকা পয়সা পাবে, এরকম চিন্তা করে উনি দিয়ে দিলেন। এবং অদ্ভুত বিষয় হচ্ছে, যেদিন এই বড় বউ নীলাটা দিতে ওনার মেয়ের বাড়ি যাচ্ছিলেন, সেদিন কিন্তু মানে বাড়ির যে ছোট বউ ছিল সে কিন্তু বুঝতে পারে যে এই নীলাটা এবার ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। উনি নাকি সেদিন ভোরবেলা ওনার বড় জায়ের ঘরে যান এবং ঘরে গিয়ে বলে যে দিদিভাই, তুমি কিন্তু এই নীলাটাকে ঘর থেকে বাইরে করো না, তুমি ঘরের মধ্যে তোমার কাছে রেখেছো ঠিক আছে, আমি তোমাকে বলেছিলাম দিয়ে দিতে কিন্তু তুমি দাওনি, তাও আমি মেনে নিলাম। মানে সে না, মানে সরাসরি বলতে পারছে না যে তুমি তোমার মেয়েকে দিও না, শুধু এটুকু বলে যে তুমি মানে এই নীলাটাকে এই বাড়ির বাইরে করো না, এই বাড়ির বাইরে করলে কিন্তু খারাপ হতে পারে। কিন্তু ওই যে বললাম, রাগ, প্রতিহিংসা, জ্বলন, অন্যের ভালো দেখলে মানে আমি সহ্য করতে না পারা, এগুলো যখন একটা লেভেলের উপরে চলে যায় না, তখন মানুষ দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে যায়। এবং তখন বড় বউ ঠিক মানে মনে মনে ঠিক করে যে ও আচ্ছা, তার মানে এই জিনিসটা এতটাই মূল্যবান যে আমি যাতে এটা কাউকে দিয়ে না দিও, তার মানে সন্দেহ করে ফেলেছে, তাহলে তো আমি আজকে মেয়েকে এটা দিয়ে আসবই। মানে একদম মাথায় জেদ চেপে যায় তার। এবং বড় বউ সে মেয়ের কাছে গিয়ে ওই নীলাটা দিয়ে আসে। এবার দেখুন, এই নীলাটা সে মেয়েকে দিয়ে তো এলো, কিন্তু এর পরে যে ঘটনাটা ঘটবে, মানে কি ঘটবে বা কি ঘটতে চলেছে সে বিষয়ে কিন্তু বড় বউয়ের কোনো ধারণা ছিল না। প্রথম যেদিন নীলাটা দিয়ে এলো, সেই দিন রাতেই খুব ঝড় বৃষ্টি হয়। ঝড় বৃষ্টি, এমন ঝড় বৃষ্টি হয় যে মানে ওরাও তো একটা বীরভূমের একটা জমিদার বাড়িতে বিয়ে হয়েছিল, তো সেই জমিদার বাড়ির এক অংশের উপরে এমন বাজ পড়ে যে একটা অংশ, ভাগ্যিস সে অংশে কোনো মানুষজন ছিল না, সেই সময়টুকুতে ছিল না, একদম হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। মানে একবারে বজ্রপাত, একদম ওই বাড়ির ওই জায়গাটুকুর উপরেই হয়, পাকা বাড়ি কিন্তু সেই জায়গাটা পুরো হুড়মুড়িয়ে ভেঙে পড়ে।
যাই হোক, তো সেখানে কোনো মানুষের ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু জিনিসপত্র ক্ষয়ক্ষতি হয়। তো সেটা যাই হোক, কোনোভাবে সেটাকে উতরে যায়। এরপরে যেই জামাই খুব ভালো ছিল, মানে বা জামাই তার বাড়ির লোক সব দেখে শুনে বিয়ে দেওয়া হলো, সেই জামাই হঠাৎ করেই দেখা যাচ্ছে যে সে, মানে সেও কিন্তু পড়াশোনা জানা একটা শিক্ষিত ফ্যামিলি, মানে সেই সময় মানে ওই ফ্যামিলিটাও জমিদার বাড়ি হলেও তাদের মধ্যে কিন্তু শিক্ষা, তারপরে নলেজ বলুন বা যে কালচার বলুন, সংস্কার, সেসব কিন্তু ছিলই। এবং ছেলের বাড়ির লোকও জানতো না যে ছেলে মাঝে মধ্যে সুরাপান করে, এবং সেটা নিয়ে একটা অশান্তি শুরু হলো। এবং এই সমস্ত কিছুই কিন্তু শুরু হলো ওই নীলাটা আসার পর থেকে। এবার যে মেয়েটিকে দিয়েছে, মানে মেয়েটিকে আর কি, যার বিয়ে হয়েছে, তাকে যে তার মা নীলাটা দিয়েছে, এবার সেই বিষয়ে কিন্তু মেয়েটার অতটা নলেজ ছিল না, মেয়েটা অতটা জানতোও না যে এই নীলাটা দাদু দিয়েছিল, এই জিনিসটা ওর মা চুরি করেছে, চুরি করে ওকে দিয়েছে, এই বিষয়ে কিন্তু ওর কোনো ধারণা ছিল না। এবার মেয়েও বুঝতে পারছে না ব্যাপারটা হচ্ছেটা কি। যাই হোক, তো সংসারে মাঝে মধ্যে অশান্তি হচ্ছে, এবং যে ছেলেটা এত ভালো একটা ছেলে, দেখে শুনে বিয়ে দেওয়া হয়েছে, সেই ছেলের যে এরকম স্বভাব, সেটা ছেলের বাবা মাও বুঝতে পারছে যে হঠাৎ করে ছেলে এরকম কি করে হয়ে গেল। ছোটোখাটো বিষয়ে সে ঝগড়া অশান্তি করছে, একেবারেই বউয়ের সাথে বনাবনি হচ্ছে না। এবার এই অশান্তি আস্তে আস্তে বাপের বাড়ি অবধি এসে পৌঁছয়। এরা জানতে পারে, বাপের বাড়ির লোকেরা, যে যে মেয়েকে এত বড় করে এত ধুমধাম করে বিয়ে দেওয়া হলো, সে ঠিকমতো সংসার করতে পারছে না। তাদের ব্যবসার ক্ষেত্রে, মানে তারও যে শ্বশুরমশাইয়ের যে ব্যবসা রয়েছে, জমিদারি, সেই জমিদারিতে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষতির সম্মুখীন হচ্ছে। এবং যত দিন যাচ্ছে, শ্বশুর বাড়িতে কিন্তু এই বড় বউয়ের মেয়ের জায়গাটা আস্তে আস্তে আরও খারাপ হচ্ছে। এবং তখনকার দিনকাল সবাই বলছে যে দেখো, এই বউ বিয়ে হয়ে আসার পরেই এরকম মানে বিষয় সমস্ত ঘটছে। এবার বুঝতেই পারছেন যে একটা মেয়ে যখন বিয়ে করে আসে, তার সম্পর্কে যখন কিছুদিন পরে এরকম কথা বলা হয়, তারও মন মানসিকতাটা খুবই খারাপ পর্যায়ে একটা চলে যায়, এটাই খুব স্বাভাবিক। তো সে আবার কিছুদিনের জন্য মানে রাগে দুঃখে অভিমানে বাপের বাড়ি চলে আসে। এবার যে ছোট বউ, মহুয়ার যে ঠাকুমা, তিনি বুঝতে পারছেন যে সমস্ত জিনিস, যে ঘটনাগুলো ঘটছে, সেটার মূলে রয়েছে ওই নীলাটা। ওই যে আংটিটা যে সে চুরি করেছিল, তার মা চুরি করে নিজের কাছে রেখেছিল, তাও একরকম ছিল, কিন্তু এই যে চুরি করে নিজের মেয়ের সংসারে দিয়েছে, এটার মাধ্যমে মেয়ের সংসারে কিন্তু অশান্তি, মানে তারপরে টাকা পয়সার ক্ষতি, সমস্ত কিছু খারাপই হচ্ছে, ভালো কিন্তু কিচ্ছু হচ্ছে না। এই একটা গেল। এর কিছুদিন পরে যাই হোক, আবার ব্যাপারটা মিটমাট হয়ে গেল, তো আবার মেয়ে শ্বশুরবাড়ি পৌঁছলো। সেখানে সে কিছুদিন সংসার করছে, এবং তখনও কিন্তু মানে ওই বড় বউ তার মেয়েকে বলেনি যে তুই ওই নীলার আংটিটা আমাকে দিয়ে দে, বা ওই আংটিটা ঠিক না তোর কাছে রাখা। সে তখনও মনে মনে ভাবছে যে ছোট বউ হয়তো এই সমস্ত কথাবার্তা মাঝে মধ্যেই যে বলছে শুধুমাত্র আংটিটাকে নেয়ার জন্য। এবং ছোট বউ এতটাই ভালো ছিল, সে কিন্তু চাইলে যে কোনো সময় বাড়ির ছেলেদেরকে ডেকে পুরো ঘটনাটা বলতে পারত। ছোট বউ শুধুমাত্র তার স্বামীকে ঘটনাটা খুব গোপনে জানিয়েছিল, এবং স্বামীকে শুধু জানিয়েছিল তা নয়, সে স্বামীকে এটাও বলেছিল যে আমি যতক্ষণ না বলবো, তুমি কিন্তু তোমার বড় বড় দাদাকে এই বিষয় নিয়ে কিচ্ছু বলবে না। তো সেও কিন্তু তার কথা রেখেছিল, সেও কিন্তু তার দাদাকে পুরো বিষয়টা জানা সত্ত্বেও কোনোদিন সে তার দাদাকে বলেনি যে তোমার বউ এই জিনিসটা চুরি করেছে। এবার ওই মেয়ে শ্বশুরবাড়ি গেল, কিছুদিন সবকিছু ঠিকঠাক থাকলো। হঠাৎ করেই সেই বাড়িতে, মানে কোনোদিন ওই জায়গায় বা ওদের ওই জমিদার বাড়িতে এর আগে কোনোদিন কোনো ডাকাত পড়েনি, হঠাৎ করেই ডাকাত পড়ল। এবারে ডাকাত যখন বাড়িতে পড়ে, তখন বাড়িতে ওদের কিছু, জমিদার বাড়ি যেহেতু, দু একটা লাঠিয়াল ছিল, কিন্তু ডাকাতটার সংখ্যা অনেক বেশি ছিল, এবং তারা সঙ্গে সঙ্গে ঘরের ভিতরে ঢুকে যায়। এবার যে ঘরে ওই বড় বউয়ের মেয়ে এবং জামাই শুয়েছিল, সেই ঘরের মধ্যেও কিন্তু ডাকাতের একজন লোক ঢুকে যায়। এবং মানে হঠাৎ করে যখন তার স্বামী দেখে যে তার ঘরে এরকম ডাকাত পড়েছে, তার পুরো বাড়িতে সবাই চিৎকার চেঁচামেচি করছে, সে তো খুবই, মানে সে তো ছেলে হিসেবে খুবই ভালো, সে তার স্ত্রীকে রক্ষা করার জন্য সে ঝাঁপিয়ে পড়ে। এবং অবশ্যই তার মেয়ের কোনো ক্ষতি হয়নি, কিন্তু আলমারি থেকে সে জিনিসপত্র, বহুমূল্য জিনিসপত্র যখন সে গয়নাগাটি চুরি করতে যায়, তখন সেই ডাকাতের যে লোক ছিল তার সাথে ওর বরের হাতাহাতি হয়ে যায়। এবং তারা ডাকাত, তাদের গায়ে জোর অনেক বেশি। তো সে একটা ছোট কোনো লোহার কিছু ধারালো জাতীয় জিনিস দিয়ে সে কিন্তু ওই জামাইকে, নতুন জামাইকে আঘাত করে, এবং ফলে সে রক্তাক্ত অবস্থায় কিন্তু পড়ে যায়।
তো সেখান থেকে বিশেষ কিছু আর সে নিতে পারেনি। সেই ডাকাত ওখান থেকে ওরকম যখন দেখে যেরকম রক্তাক্ত হয়ে পড়ে গেছে, সে তখন ওইখান থেকে বেরিয়ে যায় কিছু সামান্য সামনে যেটুকু গয়নাগাটি পেয়েছিল সেগুলো নিয়ে। তো এরপরে কিন্তু পুরো বাড়ি থেকেই ডাকাত দল চম্পট দেয়। এবার বুঝতেই পারছেন যে একটা সময় কিন্তু এই বর্ধমান, বীরভূম এই সমস্ত দিকে প্রচুর ডাকাতের আমরা অনেক ডাকাত দলের কথা বিভিন্ন গল্পে, বিভিন্ন ঘটনায় বা যাদের ওদিকে পুরনো দিনের বাড়ি ছিল বা এখনো আছে, তারা হয়তো আপনারা শুনে থাকবেন। এবার দেখুন, ডাকাত এসে কিছু জিনিসপত্র নিয়ে গেল সেটা একরকম, কিন্তু কোনো মানুষকে যখন ক্ষতি করে এবং সবাই যখন বাড়ির লোকজন যখন ওই ডাকাত দল চলে যাওয়ার পরে হুড়মুড়িয়ে যখন এই মেয়ে জামাইয়ের এদের ঘরে এসে দেখছে যে তাদের ছেলে ওভাবে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে, সঙ্গে সঙ্গে তাকে নিয়ে গিয়ে ওদের ওখানে যে আর কি যে চিকিৎসার যে লোক ছিল তার কাছে নিয়ে যাওয়া হয়েছে। তো সে বলছে যে খুবই আঘাত বেশ গভীর লেগেছে এবং বেশ রক্তক্ষরণ হয়েছে। তো সে তখন বেজায় অসুস্থ। তাকে সঙ্গে সঙ্গে সেখান থেকে কিছুটা দূরে একটা হাসপাতাল ছিল, সেখানে তাকে নিয়ে যাওয়া হয়। নিয়ে গিয়ে যেহেতু তখন তো আর মেডিকেল সায়েন্স এতটাও উন্নত ছিল না, তো স্বাভাবিকভাবেই তাকে আর কি সেই অবস্থায় রাখা হয় এবং তার চিকিৎসা চলতে থাকে। এবার এই খবর এদের বাড়িতে এসেও পৌঁছেছে। তো এই খবর যখন এই বাড়িতে এসে পৌঁছয় তখন তো সবাই পুরো অবাক হয়ে গেছে যে এত বড় দুর্ঘটনা আগের দিন রাতে ঘটে গেছে। জিনিসপত্র গেলে ঠিক আছে, জিনিসপত্র হয়তো আবার আসে বা আবার মানুষ করতে পারে, কিন্তু তাদের খারাপ লাগে যে যে ডাকাতের যে লোক সে বাধা পেয়ে সদ্য বিয়ে হয়েছে এদের, এভাবে একটা অল্প বয়সী একটা ছেলেকে এরকম করে আঘাত করে চলে গেল। এবং তখন ডাক্তারবাবু বলছে যে আঘাত কতদূর কি সারবে, কতদূর এই ছেলেটা প্রাণ ফিরে পাবে, সে বিষয়ে কিন্তু ডাক্তারও সন্দিহান। এতটাই বেশি তার রক্তপাত হয়েছে, এতটাই গভীর তার চোট। বাড়ির সবাই মিলে কিন্তু তখন ছুটে যায় ওই বাড়িতে। এবার এই মহুয়ার যে ঠাকুমা, তিনি তখন ব্যাপারটা পুরোপুরি বুঝতে পারেন যে তার মেয়ের বাড়িতে একের পর এক দুর্ঘটনা বা একের পর যে অশান্তি, এটার কারণটাই হচ্ছে ওই নীলাটা। এবার এখন বড় বউকে যদি কিছু বলতে যায় তখন এখন ব্যাপারটা বলতে গেলে আরো খারাপ দেখাবে। সবাই এমনিতে দুশ্চিন্তায় রয়েছে, তো বাড়ির সকলে মিলে চলে যায়। এবার এই ছোট বউও গেছে। তো সে গিয়ে বাড়ির সবার সাথে কথাবার্তা বলছে, আর বাড়ির যে বড় বউ আর কি, যার মেয়ের জামাইয়ের সাথে এরকম ঘটনা ঘটেছে, সে তো খুব কান্নাকাটি করছে। যাই হোক, সেখানে গেছে। এবার গিয়ে যেটা হয়েছে, তখন এই বাড়ির ছোট বউ সে তখন বুঝেছে যে না, এবার আমাকেই কিছু করতে হবে। আমি এতবার করে দিদিভাইকে বললাম, বোঝালাম, সে তো শুনলো না। সে তখন ওই মেয়েটিকে আর কি, যার বরের এরকম হয়েছে, সেই মেয়েটিকে বলছে যে আচ্ছা, তোকে একটা কথা বলছি কাকিমা হিসেবে, আমি তো তোর মায়েরই মতো, তোকে একটা কথা বলবো, তুই শুনবি? বলছে হ্যাঁ বলো। মেয়েটা খুব ভালো ছিল। তো বলছে যে মারে, আমি জানি তোর কাছে ওই নীলার আংটিটা আছে, তুই নীলার আংটিটা আমাকে দিয়ে দে, ওই আংটিটা তোর কাছে রাখিস না। তুই ভেবে দেখ, তোর এত ভালো বাড়িতে বিয়ে হলো, সবকিছু এত কিছু ঠিকঠাক ছিল, কিন্তু যবে থেকেই আংটিটা তোর কাছে এসেছে তখন থেকেই কিন্তু তোর সংসারে এত অশান্তি হচ্ছে। এই কিছুদিন আগে কত বড় অশান্তি হয়ে গেল, এরকম আজকে একটা এরকম ডাকাতির মতো দুর্ঘটনা ঘটে গেল, এর থেকেও বড় কিছু হয়ে যেতে পারতো। তুই এটা তোর কাছে রাখিস না। এই নীলা জানিস তো খুব খুব মারাত্মক জিনিস, ভালো হলে ভালো, খারাপ হলে খুব খারাপ। তো তখন উনি বলে যে তুই আমায় ভুল বুঝিস না, এই জিনিসটা আমাকে তো উনি দিয়েছিলেন, তুই নে, আমি তোকে এর থেকেও ভালো আংটি গড়িয়ে দেবো। আমি তো তোর কাকিমা, আমি তোকে এর থেকেও ভালো জিনিস গড়িয়ে দেবো। তুই যা বলবি আমি তোকে সেরকম গয়না গড়িয়ে দেবো, কিন্তু তুই এইটা তোর কাছে রাখিস না। কারণ তুই যদি এটা এবার তোর কাছে রাখিস মা, তাহলে কিন্তু তোর আরো ক্ষতি হবে। তো মেয়েটি তখন বুঝতে পারে এবং সঙ্গে সঙ্গে ওই ডাকাত ডাকাত পড়েছিল ঠিকই, কিছু জিনিসপত্র দিয়ে চলে গেছিল ওই ঘর থেকে, কিন্তু ওরকমভাবে রক্তাক্ত অবস্থায় যখন দেখেছে যে জমিদারের ছেলে পড়ে গেল, তো তখন না, যে ডাকাতটা ঢুকেছিল সে কিন্তু অত খুঁটি আর চুরি করতে পারেনি। আর ওটাকে একদম, ওর মা বলেছিল এটা খুব দামি জিনিস, ওটা অন্যভাবে রাখবি, তো সে খুব আলমারির একদম কোঠরের মধ্যে রেখেছিল। তো সেখান থেকে বার করে ওটা দিয়ে দেয় এবং দিয়ে বলে যে তুই আপাতত এই কথাটা কাউকে বলিস না, পরে আমি তোর মাকে ভালো করে বুঝিয়ে বলবো। তো মেয়েটারও তখন মন মেজাজ খারাপ, সেও বলল যে ঠিক আছে, তুমি যা করার করো, আমি তোমাকে আংটিটা দিয়ে দিলাম, বলে আংটিটা দিয়ে দেয়। এবং ছোট বউ তারপরে সেটাকে নিয়ে বাড়ি চলে আসে। এবং অদ্ভুতভাবে সে এসে তখন শুধুমাত্র বাড়িতে আসে তাই নয়, সে সেই বড় বউয়ের যে জামাই, তার জন্য উনি ভগবান শ্রী নারায়ণকে খুব মানতেন এবং উনি তখন মানত করেন
যে আমাদের বাড়ির এই জামাইকে তুমি সুস্থ করে দাও। এবং আস্তে 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 ডাক্তারের চেষ্টা এবং ভগবানের সর্বোপরি আশীর্বাদে সত্যি সত্যি কিন্তু ওরকম গভীর জখম থেকেও মানে সে দাগ নাকি এমন লেগেছিল তার কপালের কাছে, তার হাতের কাছে, সেই দাগ নাকি সে যতদিন বেঁচে ছিল ততদিন তার হাতে ওই গভীর ক্ষতর দাগ ছিল। তারপরে কিন্তু আস্তে আস্তে সে বেঁচে ওঠে এবং তার সুস্থ হতে বেশ সময় লেগে 3 মাস মতো মানে সময় লেগেছিল। এবং অদ্ভুতভাবে ওই নীলাটা নিয়ে আসার পর থেকে কিন্তু আর কোনোদিন কোনো সমস্যা হয়নি। এবং তারপরে একদিন এই ছোট বউ তার বড় যাকে ভালোভাবে বোঝায় এবং সে তারপরে বুঝতে পারে যে সে নিজে হাতে কত বড় ক্ষতিটা করেছিল শুধুমাত্র লোভ এবং প্রতিহিংসার বশে। এবং সত্যি সত্যি ওই নীলাটা যদি চুরি করে সেদিন তিনি তার মেয়ের হাতে না দিতেন তাহলে হয়তো তার মেয়ের জীবনেও এত বড় দুর্ঘটনাটা ঘটতো না। এবং ওই যে মানে ক্ষতটা হয়েছিল না, সেই ক্ষতর ফলে কিন্তু ওই হাতে উনি খুব ভারী জিনিস তুলতে পারতেন না, বারণ করে দিয়েছিল ডাক্তার যে তুলতে পারবে না, সত্যি উনি তুলতেও পারতেন না। কিন্তু যাই হোক, ওই নীলাটা ফেরত দেওয়ার পরে আর ফার্দার কোনো কিছু ওদের সংসারে বা ওদের জীবনে কোনো দুর্ঘটনা ঘটেনি। কিন্তু ওই একটা জিনিস যেটা সারা জীবনের জন্য কিন্তু একটা খারাপ ব্যাপার হয়ে রয়ে গেছিল। এবং ওই হাতটাও কিন্তু অতটা সচল ছিল না ওই মানে জামাইয়ের। তো বুঝতেই পারছেন যে চুরি করার জিনিস, মানুষ হয়তো মানুষের কোনো জিনিস চুরি করে নিতে পারে, কিন্তু সেই চুরির জিনিস কিন্তু মানে ভোগ করা বা হজম করা এটা কিন্তু সবাই পারে না। এবং শুধু তাই নয়, এই চুরি ব্যাপারটা কিন্তু ভীষণ খারাপ। যা আপনার জিনিস নয়, যেটার উপরে আপনার কোনো অধিকার নেই, সেই জিনিস কখনো নেবেন না। এবং যদি কেউ এটা করেও তাকে সবসময় কিন্তু ডিসকারেজ করা উচিত। মানে জানলে যে কেউ একজন কারোর থেকে ঠকিয়ে বা কারোর থেকে মেরে জিনিস নিয়ে নিয়েছে, সেই জিনিস কিন্তু কোনোদিনও ভোগ করা যায় না। সেই জিনিস কিন্তু ওভাবেই অদানে চলে, ওর থেকে হয়তো বেশি অদানে চলে যায়। তো এইগুলো কিন্তু অবশ্যই আমাদের প্রত্যেকটা মানুষের কিন্তু বোঝা উচিত এবং মানা উচিত যে কারোর থেকে কোনো কিছু মানে লুকিয়ে চুরিয়ে নিয়ে বা কোনো রকমের ছলচাতুরির মাধ্যমে নিয়ে সেই জিনিস কিন্তু খুব বেশি দিন নিজের কাছে রাখা যায় না। বা সেটা রাখা গেলেও তার থেকে হয়তো দ্বিগুণ বা তিনগুণ কিছু হয়তো আমাদের থেকে বেরিয়েও চলে যেতে পারে। তো বুঝতেই পারছেন যে এই ঘটনাটা একটা অত্যন্ত বাস্তব ঘটনা। তো এটাই ছিল আজকের সত্যিকারের যে স্টোরি আমি আপনাদেরকে বলি সেটা। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো একটু সকলের সাথে শেয়ার করে দিন। আপনারা ফেসবুক, হোয়াটসঅ্যাপ যে কোনো মাধ্যমেই ঘটনা শেয়ার করতে পারেন। সকলে ভালো থাকবেন, দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। নমস্কার।